স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি রাশেদ ইমাম এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে 1 লাখ রোহিঙ্গাকে খুব শিগগির ভাসানচরে স্থানান্তর করা হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট জানিয়ে দিল বাংলাদেশ। বৃহস্পতিবার রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তার জন্য ভার্চুয়ালি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এই ঘোষণা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় মিয়ানমারের প্রতিশ্রুতি না রাখার সমালোচনা ছাড়াও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার 3 বছর পেরিয়ে গেছে। জাতিসংঘ শরণার্থী সংস্থার হিসাবে চলতি বছর তাদের ভরণ পোষণে $1 বিলিয়ন প্রয়োজন। বছর শেষ হতে আর মাত্র 2 মাস বাকি থাকলেও দাতা দেশগুলোর কাছ থেকে সহায়তা এসেছে অর্ধেকেরও কম। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্মেলনে তাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান জানায় UNHCR সহ বড় বড় দাতা দেশ। সম্মেলন শেষে ব্রিফিং করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সম্মেলনে বাংলাদেশ বলেছে, মিয়ানমারের প্রতিশ্রুতি ভাঙার স্বভাব এবং তাদের বিরুদ্ধে জাতিসংঘের নীতিগত পদক্ষেপ না নেওয়ার ফলে এখনও প্রত্যাবাসন শুরু সম্ভব হয়নি। ইউএন সিস্টেম রোহিঙ্গা বা মিয়ানমারকে যথেষ্ট চাপ প্রয়োগের জন্য যথেষ্ট কার্যক্রম করছে না বা করতে পারছে না, এটা আমরা মনে করি। সেটা আমরা তাদেরকে জানিয়েছি এবং যেসব রাষ্ট্র মিয়ানমারের ভবিষ্যতের সাথে সম্পৃক্ত সেসব রাষ্ট্রের কে উদ্দেশ্য করে আমরা আহ্বান করেছি যে তারা তাদের সম্পর্কের যে গভীরতা বা ক্ষমতা যেভাবে বলি না কেন সেটা যেন তারা ব্যবহার করেন মিয়ানমারকে বোঝাতে অথবা প্রয়োজন হলে বাধ্য করতে এই রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাওয়ার বিষয়ে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে বেড়া দেওয়া এবং 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের ব্যাপারেও আর কোনো ছাড় দেবে না বাংলাদেশ। দুটো বার্তা পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের সভেরেনিটি এবং সেফটি প্রশ্নে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা জানেন যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বাউন্ডারি ওয়াল তৈরি করা হচ্ছে বা বেড়া দেওয়া হচ্ছে নিরাপত্তার স্বার্থেই, কারণ ভাসানচরে আমরা 1 লাখ রোহিঙ্গাকে নিয়ে যাব। আমাদের এই সিদ্ধান্তের বিষয়টি আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। আন্তর্জাতিক সংস্থাগুলোকে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন প্রকল্প পরিকল্পনার পাশাপাশি একই রকম পরিকল্পনা রাখাইনেও বাস্তবায়নের আহ্বান জানায় বাংলাদেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। সোমা, স্বাগত আপনাকে। সোমা, রোহিঙ্গাদের ফেরাতে দাতাদের সঙ্গে আজকের বৈঠকের উল্লেখযোগ্য আর কোন কোন বিষয় রয়েছে দর্শকদের জানাবেন। রাশেদ, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে বাংলাদেশ একেবারে শুরু থেকেই অনেকটা বলা চলে যে জাতিসংঘের UNHCR বা অন্য যে সংস্থাগুলো রোহিঙ্গাদের মানবিকতা বারবারই বাংলাদেশ যে মানবিকতা দেখিয়ে আসছিল, সেইখান থেকে আজকের কনফারেন্সে কিন্তু বাংলাদেশের অবস্থানটি যথেষ্ট শক্ত ছিল। বিশেষ করে আপনাকে যেটি উল্লেখ করতে চাই যে বাংলাদেশের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি জানানো হয়েছে যে 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে, অর্থাৎ বাংলাদেশের যে প্রায় 3100 কোটি টাকা খরচ করে এই যে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে, সেখানে বাংলাদেশ যে তাদেরকে দ্রুত নিয়ে যেতে চায় সেই বিষয়টি কিন্তু প্রথম থেকেই আপনি দেখছিলেন যে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ সহ বেশ কিছু দেশের এক ধরনের অভিযোগ ছিল। তারা কোনোভাবেই চাইছিল না যে 1 লাখ রোহিঙ্গাকে সেরকম একটি রিমোট একটি ভাসান চরে তাদেরকে নিয়ে যাওয়া হোক। এই বিষয়টি নিয়ে কিন্তু তাদের এক ধরনের আপত্তি ছিল। তো সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু আজকে স্পষ্টভাবে জানিয়েছে যে রাষ্ট্রীয় স্বার্থে, আপনি জানেন যেহেতু কক্সবাজারে আমরা প্রায় দেখছি বিভিন্ন ধরনের সেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, এরকম নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। তো এই সব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু স্পষ্টভাবে আজকে আন্তর্জাতিক সংস্থাকে বলেছে যে তারা 1 লাখ রোহিঙ্গাকে দ্রুত নিয়ে যেতে চায়। সেই সাথে এমনটি নয় যে রোহিঙ্গারা সেখানে যেতে চায় না। অনেক সময় আসলে এটি একটি দোহাই দেওয়া হয় যে রোহিঙ্গারা যেতে চায় না, স্বেচ্ছায় সেখানে যেতে চাচ্ছে না। কিন্তু আজকে বাংলাদেশ বলেছে যে 12 লাখ রোহিঙ্গার মধ্যে কিন্তু 1 লাখ রোহিঙ্গা অন্তত সেখানে যেতে তারা আগ্রহী। এরকম
তথ্য বাংলাদেশের কাছে আছে এবং সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ সেই সিদ্ধান্তটি নিয়েছে। এবং একই সাথে আরও একটি বড় যে সিদ্ধান্ত, সেটি বলা হচ্ছিল যে শরণার্থী তারা বলে থাকে, তো সেই রোহিঙ্গাদেরকে তার রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে যে বেড়া দেওয়ার বিষয়টি ছিল, সেই বেড়া দিতে কোনোভাবেই কিন্তু বাংলাদেশকে দেওয়া হচ্ছিল না আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে। তো সেই জায়গা থেকে কিন্তু দেখেছি আজকে বাংলাদেশ একেবারে স্পষ্টভাবে বলেছে যে নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু এই কাজটি করবে। এবং একই সাথে আরেকটি তথ্য আপনাকে দিতে চাই যে এই যে বিশাল একটি গ্যাপ রোহিঙ্গাদের ভরণ পোষণের জন্য, সেই গ্যাপ পূরণে শুধুমাত্র আন্তর্জাতিক সংস্থাগুলোকে যেমন এগিয়ে আসার কথা বলেছে, এবং একই সাথে কিন্তু বাংলাদেশ বলছে যে তারা যে বিভিন্ন সময়ে যে প্রকল্পগুলো নিয়ে আসে বাংলাদেশের কাছে, সেই প্রকল্পগুলো শুধুমাত্র কক্সবাজারের না, তারা এমন প্রকল্প নিয়ে রাখাইনেও যাক, এমন আহ্বান কিন্তু জানিয়েছে। এবং একই সাথে বাংলাদেশ স্পষ্টভাবে তাদের কণ্ঠে কিন্তু জাতিসংঘের একটি সমালোচনাও করেছে। তারা বলেছে জাতিসংঘ এখনো পর্যন্ত 3 বছরে যে ব্যবস্থাগুলো নিয়েছে রোহিঙ্গাদের মিয়ানমারের বিরুদ্ধে, সেই ব্যবস্থাগুলো যথেষ্ট না বলে বাংলাদেশ মনে করছে, এবং সেই স্পষ্ট বার্তাটি কিন্তু আন্তর্জাতিক সংস্থাকে বাংলাদেশ আজকে দিয়ে দিয়েছে। রাশেদ। সোমা, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী লাকমিনা জেসমিন সোমা নিউজরুম থেকে জানাচ্ছিলেন যে রোহিঙ্গাদের ফেরাতে দাতাদের সঙ্গে আজকের বৈঠকের উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে বিস্তারিত। এবারে অন্য প্রসঙ্গ। অবশেষে ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। সরকার ও মালিকপক্ষের কাছ থেকে খাদ্য ভাতার দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। টানা তৃতীয় দিনের ধর্মঘটে সারা দেশে নৌপথে পণ্য পরিবহন বন্ধ ছিল। পণ্য খালাস না হওয়ায় নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মংলা, চাঁদপুর ও বরিশাল সহ সব নদী বন্দরে আটকা পড়ে শত শত জাহাজ। প্রতিনিধিদের সহযোগিতায় আরও জানাচ্ছেন তানজিল মেহেদি। নিয়োগ, বেতন ভাতা বাড়ানো, খাদ্য ভাতা, প্রভিডেন্ট ফান্ড, নৌপথে নাব্য রক্ষা এবং সন্ত্রাস চাঁদাবাজি সহ নির্যাতন বন্ধের দাবিতে সোমবার মধ্যরাত থেকে ধর্মঘটে ছিল নৌযান শ্রমিকরা। টানা তৃতীয় দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 30টির বেশি লাইটার জাহাজে প্রায় 20 লাখ টন পণ্য আটকা পড়ে। বরিশালেও নোঙর করেছিল 100টিরও বেশি পণ্য ও জ্বালানিবাহী নৌযান। নারায়ণগঞ্জে বন্ধ ছিল 25টি ঘাট, যেখানে আটকা ছিল 117টি লাইটার জাহাজ আর প্রায় 5000 পণ্যবাহী নৌযান। অবশেষে সন্ধ্যায় সরকার ও মালিকপক্ষের আশ্বাসে খোরাকি ভাতা মেনে নেয়ার প্রতিশ্রুতিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা। আমাদের খোরাকি দাবি মেনে নিচ্ছে মালিকেরা। এখন থেকে মানে যথারীতি শ্রমিকরা কাজে যোগদান করবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন জাহাজ মালিকরা। তারা দাবি করেন ধর্মঘট ছিল অযৌক্তিক, যা সরকারের কাজকে অস্থিতিশীল করার অপচেষ্টা মাত্র। শ্রমিক নামের কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে নিয়োজিত থাকা কর্মচারীবৃন্দ দেশের চলমান অব্যাহত অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি নেতিবাচক কার্যক্রম বলে আমরা মনে করি। তবে শ্রমিকদের দাবিকে ন্যায্য বলেছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। তাদেরকে আমরা শ্রমিক বলতেছি, আবার সন্ত্রাসী তো বলা যায় না। তারা তাদের অধিকারের জন্য তারা আছে, সেই জায়গাটায় কিভাবে সমন্বয় করা যায় আমাদের পক্ষ থেকে আমরা সেটাই চেষ্টা চালাচ্ছি। ধর্মঘট প্রত্যাহারের মধ্য দিয়ে বাজারে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা অনেকটা দূর হয়েছে। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপ কেন্দ্রে 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি চলছে বৃহস্পতিবার সকাল থেকে। মাঝারি থেকে ভারী বৃষ্টির এই প্রবণতা আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, বৈরী এই আবহাওয়ার কারণ বিষয়ে আবহাওয়াবিদরা আসলে কি বলছেন? কিছুটা বৃষ্টিপাত হচ্ছে এবং যে 4 নম্বর যে সতর্ক সংকেত সেটি কিন্তু এখনো রয়েছে। তো আমরা এখন আবহাওয়া অফিসে রয়েছি, তো এখানে আবহাওয়াবিদ যিনি বজলুর রশিদ, তার সঙ্গে একটু আসলে কথা বলতে চাই
তো এই যে 4 নাম্বার সতর্ক সংকেত দেওয়া হয়েছে, তো এটি আসলে কথা বলতে চাই, তো এই যে 4 নাম্বার সতর্ক সংকেত দেওয়া হয়েছে, তো এটি আসলে বাড়তে পারে কিনা, বা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের মাত্রা বাড়তে পারে কিনা? আচ্ছা, যেটা ছিল আজকে বিকেলে যে নিম্নচাপটা ছিল, এটা বিকাল নাগাদ এটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটা আপনার মংলা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে রয়েছে এবং এটা আমরা আশা করছি হয়তো আগামীকাল দুপুর অথবা দুপুর থেকে বিকাল নাগাদ এটা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড থেকে এবং খেপুপাড়া এর মাঝামাঝি দিকে এটা উঠবে। তবে এটা এখন যে পরিস্থিতি আছে, আমরা যে অ্যানালাইসিস সব কিছু মিলে দেখা যাচ্ছে যে এটা মানে সাইক্লোন রূপ নেওয়ার মতো এখন অবস্থা হয়নি। তবে এটা আগামীকাল যদি ইনকেস যদি আরও একটু ইন্ডিস হয় সেক্ষেত্রে হয়তো হতে পারে। তবে এটা সাইক্লোন হওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ 20 থেকে 30% হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। তো শুনতে পাচ্ছিলেন কিন্তু যে খুব যে বড় ধরনের কোনো ক্ষতি এর ফলে এই নিম্নচাপের ফলে হবে এমনটি কিন্তু আসলে বলছেন না, এবং হয়তোবা আগামীকাল বিকালের দিকেই কিন্তু আসলে যে সতর্ক সংকেত সেটি হয়তোবা কমে আসবে, এবং হচ্ছে যে দুর্যোগের যে বিষয়টি সেটি হয়তোবা কমে আসার একটি সম্ভাবনা রয়েছে। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। পটুয়াখালীর আগুনমুখা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনায় 12 যাত্রী জীবিত উদ্ধার হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই 17 যাত্রী সহ আহমেদ এন্টারপ্রাইজের মালিকানাধীন স্পিডবোট গলাচিপার পানপট্টির উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিমধ্যে আগুনমুখা নদীর মাঝখানে ঢেউয়ের তোড়ে তলা ফেটে 17 যাত্রী ও একজন চালক সহ স্পিডবোটটি তলিয়ে যায়। পরে 1.5 ঘন্টা পর 2টি স্পিডবোট উদ্ধার অভিযান চালিয়ে চালক সহ 12 যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। 5 জন এখনও নিখোঁজ রয়েছে। সড়ক পরিবহন আইন কার্যকরের পরেও নিরাপদ হয়নি সড়ক, কমেনি দুর্ঘটনা, মৃত্যু। যদিও আগের চেয়ে তুলনামূলক নিয়ম মেনে যানবাহন চালানোর প্রবণতা বেড়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন বলছেন, আইন পুরোপুরি বাস্তবায়িত না হয় এখনও ঝুঁকিপূর্ণ সড়ক। অন্যদিকে পর্যাপ্ত দক্ষ চালক তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন পরিবহন নেতারা। এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। নিরাপদ সড়কের দাবিতে দেশের ইতিহাসে নজিরবিহীন আন্দোলন। শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলাফল হিসেবে সংসদে পাশ হয় বহুল আলোচিত সড়ক পরিবহন আইন 2018। নতুন আইন কার্যকরের ঘোষণার বছরখানেক পার হলেও এখনও স্বস্তি ফেরেনি সড়কে। পরিবহন নেতাদের চাপেই আইনের পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ। এখনও নিয়োগপত্র পাননি শ্রমিক চালকরা। দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণ দিতেও হয়নি তহবিল গঠন। আইনটাকে আসলে প্রয়োগ হচ্ছে না, কারণ যে এখানে পরিবহন সেক্টরের কিছু নেতা মানে বিরোধিতার কারণে আইনটাকে সেইভাবে কিন্তু অবলম্বন করা হচ্ছে। যেখানে নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে সেখানে আইন প্রণয়ন করার পর আইন বাস্তবায়িত হচ্ছে না, এটা তো একটা হাস্যকর। পরিসংখ্যানেও এখনও ঝুঁকিপূর্ণ দেশের সড়ক। নিরাপদ সড়ক চাইয়ের হিসাব বলছে 2019 সালে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5227 জনের, আর আইন কার্যকরের পর চলতি বছরের প্রথম 8 মাসেই সড়কে প্রাণ গেছে 3075 জনের। যেখানে করোনার কারণে মার্চ থেকে মে মাস পর্যন্ত 68 দিন যান চলাচল বন্ধ ছিল। আইনে কিছু কিছু অসামঞ্জস্য ছিল, সেগুলো নিয়ে মন্ত্রীদের সাথে 3 জন মন্ত্রীর সাথে আমরা ইতিপূর্বে মিটিং করেছি, আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং সেগুলো সেই বিষয়গুলো সংসদে আবার যাবে। সংসদে গিয়ে পাশে আসলে পরে আইনের পুরোপুরি বাস্তবায়ন শুরু হবে বলে এখন। মূল জায়গা চালক সংকট এখনো প্রবল। 30 সেপ্টেম্বর পর্যন্ত 45,64,000 নিবন্ধিত গাড়ির বিপরীতে লাইসেন্সধারী চালক আছেন 27,67,000। লাইসেন্স পাওয়ার অপেক্ষায় আছেন 9,13,000। সব মিলিয়ে চালক সংকট এখনো 9 লাখের বেশি। আমরা টেকসই ভাবে নিরাপত্তাটা চাই, তাহলে কিন্তু আমাকে অবকাঠামো উন্নয়ন লাগবে, এখানে করা আইন লাগবে, আইনটাকে প্রয়োগ করার মতো আমার দক্ষ জনবল লাগবে, তাহলেই কিন্তু আমরা টেকসই উন্নয়ন পাবো। জরিমানা ছাড়া ফিটনেস সনদ নেয়ার সময় বেড়ে 31 ডিসেম্বর গিয়ে ঠেকেছে। আগামী জুন পর্যন্ত মিনিবাস চালানোর লাইসেন্সধারী চালক ভারী ট্রাক চালালেও মামলা করা যাবে না। সব মিলিয়ে তাই নানা চাপে আর শিথিলতায় ঝুঁকিপূর্ণই থেকে যাচ্ছে সড়ক যাত্রীদের জীবন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।
জাতীয় নিরাপদ সড়ক দিবসে মানিকগঞ্জ ও নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের, আহত কমপক্ষে 30 জন। দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঋষিপাড়া বকচর এলাকায় ঢাকামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ 3 জন নিহত এবং 20 জন আহত হয়। আহতদের মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সকালে নাটোরের বনপাড়া ঢাকা মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সড়ক নিরাপদ করতে টাকার বিনিময়ে চালকদের লাইসেন্স পাওয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে চালকের সহকারীর। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি আরও বলেন, মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করছে সরকার। শাহ আলী জয় রিপোর্ট। সড়কে এমন দুর্ঘটনায় গত বছর প্রাণ হারিয়েছেন 5,227 জন, আর তার আগের বছর প্রায় 4,500। নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনে থাকা একটি সংস্থার তথ্য এটি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এ সংখ্যা আরও বেশি। এমন বাস্তবতায় পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করছে সরকার। দীর্ঘ সময় গাড়ি চালানো থেকে বিরত রাখতে চালকদের জন্য রাস্তার পাশে পর্যাপ্ত বিশ্রামাগার তৈরি করা হচ্ছে। লাইসেন্স দেওয়ার সময় ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা, যে সত্যি ভালো ড্রাইভিং জানে কিনা, বা ওই 2টা টাকা দিয়ে যেন ড্রাইভিং লাইসেন্স নিতে না পারে সেদিকে দেখা। সেই সাথে যারা হেল্পারে কাজ করে আমি মনে করি তাদেরকে একটু ট্রেনিং করাই দিতে হবে। শুধু চালক নয়, দুর্ঘটনা রোধে সচেতন হতে হবে পথচারীদেরও, বলেন প্রধানমন্ত্রী। বাচ্চা নিয়ে মা ফ্লাইওভার বাদ দিয়ে ওই রাস্তার মধ্যে দৌড় দিল, একটা হাত থেকে ছুটে গেল, গাড়ির নিচে পড়ে মারা গেল। দোষ কার? ড্রাইভারের। কেন ড্রাইভারকে দোষ দেবো? আন্দোলন হবে সরকারের বিরুদ্ধে, সরকার পদত্যাগ চাইবে, কিন্তু দোষটা কার সেটা আর দেখবে না। তো এই সব বিষয়ে যে নাগরিক সচেতনতা আমাদের খুব বেশি প্রয়োজন। আলোচনায় উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। বলেন, করোনা মোকাবেলায় সচেতন থাকতে হবে সবাইকে। যখন আপনি জনসমাগমে যান বা মানুষের সাথে মেশেন, তাদেরকে মাস্কটা পরতে হবে। আর এই মাস্কটা আমি বলবো যে ডিসপোজেবলটা না পরে ওই যে 3 পালা কাপড় দিয়ে ঘরেও তৈরি করা যায়, বা যে এবং সেগুলি সাবান দিয়ে ধুয়ে ব্যবহার করা, ওটা আরও বেশি স্বাস্থ্যসম্মত। আমি নিজে ওটা শুরু করে দিয়েছি, নিজে এখন কাপড়টাই পরা শুরু করেছি। আমি এই সিনথেটিকে পরা বাদ দিয়ে দিয়েছি। শেখ হাসিনা বলেন, বিশ্বের অনেক দেশে করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হলেও বাংলাদেশের পরিস্থিতি এখনো তুলনামূলক ভালো। আমরা শুরু করে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। চট্টগ্রামের হালি শহরে অজ্ঞাত ব্যক্তিকে হত্যার দায় স্বীকারে 164 ধারায় 2 ব্যক্তির জবানবন্দির পর মৃত ব্যক্তি ফিরে আসায় এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্তকারী কর্মকর্তাকে তলবের পর জব্দ আলামতের সাথে ঘটনার মিল না থাকায় এই আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এ সময় আসামি দুর্জয়কে জামিন দেন আদালত। নোয়াখালীর চাটখিলে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত যুবলীগ নেতা শরীফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 নম্বর আমলি আদালতে ধর্ষণ ও অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। এ সময় বিচারক ধর্ষণ মামলায় 3 দিন এবং অস্ত্র মামলায় 1 দিন সহ মোট 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার ভোরে ঘরে ঢুকে অস্ত্রের মুখে প্রবাসী স্ত্রীকে ধর্ষণ করে শরীফ। ওই দিনই নির্যাতিত গৃহবধূ মামলা করলে পুলিশ শরীফকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে শরীফ।
সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের শরীরে ভোঁতা অস্ত্রের আঘাতই বেশি পাওয়া গেছে। পিবিআইয়ের কাছে রায়হানের দ্বিতীয় ময়না তদন্তের প্রতিবেদন রিপোর্টে এমনই তথ্য দিয়েছে ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ। বৃহস্পতিবারও প্রতিবাদে উত্তাল ছিল সিলেটের বন্দরবাজার। সৈয়দ রাসেলের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে রায়হানের দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন পিবিআইয়ের কাছে হস্তান্তর করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ। এ সময় মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান জানান, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের শরীরে ভোঁতা অস্ত্রের আঘাতই বেশি পাওয়া গেছে। প্রথম ময়নাতদন্তে প্রদত্ত যে ইনফরমেশনগুলো পাই আমরা, দ্বিতীয় ময়নাতদন্তের ইনফরমেশনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। শরীরে অতিরিক্ত আঘাতের কারণেই রায়হান মাহমুদের মৃত্যু সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত্যুর ঘটনা তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে হত্যাকাণ্ডের মূল হোতা এসআই আকবর সহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নিহত রায়হানের পরিবার সহ এলাকাবাসী। সুষ্ঠু তদন্তর সাপেক্ষে আমরা আশাবাদী প্রকৃত আসামি আকবর সহ এই মামলায় যারা অন্তর্ভুক্ত হবেন সবাইকে ওনারা গ্রেফতার করবেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবারও প্রতিবাদ কর্মসূচিতে উত্তাল ছিল সিলেট নগরী। দিনব্যাপী নানা কর্মসূচির পাশাপাশি রায়হান হত্যা সহ চলমান অরাজকতার বিরুদ্ধে নগরীতে গান মিছিলের আয়োজন করা হয়। এদিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সহ পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি ৫,৭৪৭ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৯৫৮টি। নতুন করে করোনায় শনাক্ত ১,৬৯৬ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩,৯৪,৮২৭ জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৬৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৩,১০,৫৩২ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ভ্যানকোভিড ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হলে ভ্যাকসিন নেবে নেপাল। বৃহস্পতিবার নেপালের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ লাখ ভ্যাকসিন নেওয়ার আগাম চুক্তি করেছে গ্লোব বায়োটেক। নেপালের রাষ্ট্রদূত ডাক্তার বংশীধর মিশ্র ও গ্লোবের চেয়ারম্যান হারুনুর রশিদের মধ্যে এক সমঝোতা হয়। এছাড়া নেপালের রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশ সরকার রাজি হলে গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে আগ্রহী তারা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার ভ্যাকসিন তালিকায় গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত ৩টি ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করেছে। এরই মধ্যে একটি ভ্যাকসিন মানবদেহে ট্রায়াল বা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আইসিডিডিআরবির সঙ্গে চুক্তি করেছে গ্লোব বায়োটেক লিমিটেড। বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ভ্যানকোভিড মানবদেহে প্রয়োগের আগেই ২০ লাখ ডোজ ক্রয়ের সমঝোতা করল নেপাল। ট্রায়ালে সফল হলে নেপালের আনমোল নামের একটি কোম্পানি গ্লোব বায়োটেকের ভ্যাকসিন নেবে। গ্লোবের চেয়ারম্যান জানান, আরও একটি দেশ এই ভ্যাকসিনের ২০ মিলিয়ন ডোজ নিতে চেয়েছে। ইন্টারনেট দেখাচ্ছে অনেকে এখন ফ্লাইট চলাচল করলে অনেকে চলে আসতো, কারণ ভ্যাকসিন আগে বুকিং না হইলে ভ্যাকসিন কেউ পাবে না, কোনো দেশে পাবে না। আমার প্রোডাকশন ক্যাপাসিটির বাইরে যদি আমার ডিমান্ড বেশি থাকে, তখন আমি এটাকে অন্য কোম্পানি থেকে বানাই, এটাকে কন্ট্রাক্ট টোল ম্যানুফ্যাকচারিং বলে। তো আমাদের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার আমাদের বাংলাদেশের ৪-৫টা কোম্পানি আছে অলরেডি। নেপালের রাষ্ট্রদূত জানান, গ্লোব বায়োটেকের ভ্যাকসিন নেপালে ট্রায়াল করতে আগ্রহী তারা। উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড। বন্ধুদেশ বাংলাদেশের একটি প্রতিষ্ঠান করোনা ভ্যাকসিন আবিষ্কার করায় নেপালের জনগণ গর্ববোধ করে। আমরা গ্লোবের ভ্যাকসিনের বিষয়ে খুবই আগ্রহী। গ্লোবের ভ্যাকসিন সফল হলে এটা বাংলাদেশের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। গত ২ জুলাই করোনা ভ্যাকসিন আবিষ্কারের কথা ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ৭৮-এ পা রাখলেন বাংলাদেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র আর ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ নানা লড়াই সংগ্রামের সাক্ষী বঙ্গবন্ধুর এই অকৃত্রিম সহচর। জন্মদিনে তাকে নিয়ে শাহ আলী জয়ের রিপোর্ট।
বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। মুক্তির এই সংগ্রামে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়া সঙ্গী হয়েছিলেন যে কজন তরুণ, তার মধ্যে অন্যতম তোফায়েল আহমেদ। স্বাধীনতা পূর্ব উত্তাল গণ আন্দোলনে ছাত্র সমাজকে দক্ষ হাতে সংগঠিত করেন তৎকালীন এই ডাকসু ভিপি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জাতির জনককে হত্যার পর যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তোফায়েল আহমেদ ছিলেন সামনের সারিতে। জিয়ার সামরিক শাসন আর এরশাদের স্বৈরতন্ত্র উৎখাতের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বর্ষিয়ান এই নেতা। এই নীল নকশা নির্বাচনকে লাথি মেরে তারা প্রতিহত করেছে। একাধিকবার সরকারের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সফলতার সঙ্গে। সোনার বাংলা গড়তে পাশে থেকে অবিচল সহযোগিতা করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। মাত্র ২৭ বছরে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনীতিতে পার করেছেন ৫ দশকেরও বেশি সময়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হয়ে উঠেছেন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটি বিরতি। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। লাইসেন্স জাল করে ইউনানি ওষুধ তৈরি ও বাজারজাত করার দায়ে রাজধানীর তুরাগে ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরি নামে এক প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব ও এসএসআই। প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং 15 লাখ টাকার ওষুধ জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের নেতৃত্বে তুরাগের বামনারটেক এলাকায় নকল ইউনানি ওষুধ তৈরির এই কারখানায় অভিযান শুরু করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট জানান, কোনো ধরনের অনুমোদন ছাড়াই 14 থেকে 15 রকমের ওষুধ তৈরি করে আসছিল তারা। নোংরা পরিবেশে মন গড়া ওষুধ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল বলেও জানান তিনি। শারদীয় দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী। করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনা আর বিহিত পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ধর্মীয় বিধি বিধান বজায় রেখেই স্বল্প পরিসরে দুর্গাপূজা পালিত হবে বলছে জাতীয় পূজা উদযাপন কমিটি। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে প্রবেশের উপর জোর দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বাজছে শারদীয় দুর্গোৎসবের ঢাক। শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসবের দিন। ঢাকেশ্বরী মন্দিরে ষষ্ঠীর এই দিন শুরু হয় বিহিত পুজোর মধ্য দিয়ে। আতঙ্কের নাম যখন করোনা, তখন এবছর পূজা উদযাপিত হচ্ছে সীমিত পরিসরে। আগত ভক্তরাও বলছেন সংক্রমণের শঙ্কার কথা। প্যান্ডেলে যে বিধি নিষেধ আছে, এবার সারা বিশ্বব্যাপী লোকজন হইচই এবার ওরকম হচ্ছে না। যদিও স্বাস্থ্যবিধি মেনেই মণ্ডপে প্রবেশের ব্যবস্থা রেখেছে জাতীয় পূজা উদযাপন কমিটি, যার উপর বিশেষভাবে জোর দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্মীয় আচরণে কোনো ব্যত্যয় আমার হবে না, সেটা কিন্তু আমার তিথি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী সেটা হবে। এটার ক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রম করতে পারবো না। এবারের পূজাকে কেন্দ্র করে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী বিগত অন্যান্য বছরের নিয়ে আমরা প্রস্তুত আছি। বিহিত পুজো শেষে পুরোহিত এদিনের মাহাত্ম্য বর্ণনা করেন, জানান করোনা থেকে মুক্তির জন্য প্রার্থনার কথাও। চণ্ডীর ঘট স্থাপন এবং চণ্ডীর আরাধনা এবং স্তব স্তুতির মাধ্যমে চণ্ডী দেবীকে প্রতিষ্ঠা করা। ভক্তরাও চেয়েছেন বিশ্ববাসীর করোনা মুক্তি। করোনাকালে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। মা এবার বিশ্বকে করোনা মুক্ত করে দাও। শুক্রবার সপ্তমীর দিন বেলা 12:01 সারা দেশের মণ্ডপগুলোতে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করার কথাও জানানো হয়েছে। করোনা ভীতির মাঝেই ষষ্ঠীর বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আগত ভক্তরা বলছেন, এবছর দেবীর কাছে বিশেষ করে প্রার্থনা থাকবে বিশ্ববাসীর করোনা থেকে মুক্তি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃহস্পতিবার বারিধারা ডিওএইচএস পূজা উদযাপন কমিটির সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করে এই কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সেই সাথে সবাইকে করোনা মহামারীর কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পূজা অর্চনা করার আহ্বান জানান তিনি।
মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে চতুর্থবারের মতো বারিধারা ডিওএইচএস পূজা উদযাপন কমিটির দুর্গোৎসবের সূচনা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন শেষবারের মতো চূড়ান্ত বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন। বাংলাদেশ সময় শুক্রবার সকালে চূড়ান্ত বিতর্কে অংশ নেওয়ার আগেই এই বিতর্ক নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সুলতানুর রহমান। আর বাকি আছে প্রায় এক সপ্তাহের সামান্য বেশি 3 নভেম্বর। এরকম একটি অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন কিভাবে তাদের এজেন্ডাগুলো নিয়ে ভোটারদের কাছে পৌঁছানো যায়। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন এক ধরনের মরণ কামড় দিচ্ছেন এইভাবে যে যদি জো বাইডেন নির্বাচিত হয় তাহলে এই দেশ পুরো সমাজতান্ত্রিক দেশ হয়ে যাবে। জো বাইডেন ভয়ঙ্কর এবং বিপজ্জনক দেশ থেকে 700% শরণার্থী আমেরিকাতে নিয়ে এসে এই দেশটিকে সমাজতান্ত্রিক দেশে পরিণত করে ফেলবেন। তিনি এই ধরনের বক্তব্য তিনি গত 2-3 দিন ধরে দিয়ে আসছেন। অন্যদিকে জো বাইডেন বলছেন তিনি ভোটারদেরকে আহ্বান জানাচ্ছেন তারা যেন আসলে বিভ্রান্ত না হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত বক্তব্যে, বরং তারা যেন তাদের দায়িত্বটি পালন করেন, তাদের ভোটটি দেন। এবং ভোট দেওয়ার ক্ষেত্রে এর মধ্যে আমেরিকা রেকর্ড করে ফেলেছে, আগাম ভোটের রেকর্ড হয়েছে। প্রায় 3.5 কোটি মানুষ এর মধ্যে আগাম ভোট দিয়ে ফেলেছে। আজকে বিতর্ক রয়েছে, প্রেসিডেন্সিয়াল বিতর্ক, এটি আসলে মূল বিষয়। এই বিতর্কের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন দুজনেই প্রস্তুতি নিয়েছেন। যদিও জো বাইডেন গত 2 দিন ধরে সেই রকম ভাবে তেমন কোনো জনসমাবেশ করেননি, বরং তিনি জানিয়েছেন তিনি এই বিতর্কের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঝটিকা সফর করছেন দেশের একাধিক স্টেটে এবং এই বিতর্কে তারা দুজন কি বলেন আসলে সেটির দিকেই দৃষ্টি থাকবে। নিচে আরো একটি বিরতি, আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে 500% ক্যাশ ভাউচার পেয়েছেন নারায়ণগঞ্জের রিকশা চালক হাবিব বিশ্বাস। ওই টাকায় ল্যাপটপ ও মোবাইল ফোন সহ 10টি ওয়ালটন পণ্য নিয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে হাবিব বিশ্বাসের হাতে ক্যাশ ভাউচার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল হান্নান, ওয়ালটনের যাত্রাবাড়ি জোনের এরিয়া ম্যানেজার মাকসুদ আলম, বন্দর প্লাজা ম্যানেজার শাহেদ মাহমুদ সহ স্থানীয় ব্যবসায়ীরা। অনলাইন অটোমেশনের আওতায় আরও দ্রুত সর্বোত্তম বিক্রয়ত সেবা দিতে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সদরঘাট উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে খেলার সংবাদ। বৃষ্টির কারণে শুক্রবার হচ্ছে না প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচ। আগামী রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকায় থেমে থেমে চলছে বৃষ্টি। পূর্বাভাস বলছে এই বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। 3 দলের টুর্নামেন্টে ফাইনালে লড়বে মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজন। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।